চলেন অলি ভাই, এখন প্রজাপতি খুঁজতে যাই। ভাই, লেটস গো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য বাটারফ্লাই নার্স চ্যানেল। প্রজাপতি স্বর্গরাজ্য ঝর্ণার রানী মাধবকুণ্ডে আপনাদের আবারও স্বাগতম। আজ এই পর্বে আপনারা দেখবেন কেন মাধবকুণ্ড ইকো পার্ক বাংলাদেশের সবচেয়ে এনরিচড বাটারফ্লাই হটস্পট জোনগুলোর মধ্যে অন্যতম। ভূতাত্ত্বিকভাবে মূলত পাথেরি রেঞ্জের অন্তর্গত এই মিশ্র চিরসবুজ বন বাংলাদেশের উত্তর পূর্বের মৌলভীবাজার জেলার পড়ালেখা অবস্থিত। গত ১.৫ বছরে এই মাধবকুণ্ড থেকে বাংলাদেশের ৮টি নতুন প্রজাতির বাটারফ্লাই খুঁজে পাওয়া গেছে। সুতরাং বুঝতেই পারছেন জীববৈচিত্র্যে কতটা সমৃদ্ধ আমাদের এই বন। একটি ইকো পার্কের উদ্দেশ্য প্রাকৃতিক পরিবেশে জনসাধারণের জন্য বিনোদন উদ্যান তৈরি করা, যাতে সাধারণ মানুষ বন্যপ্রাণী এবং উদ্ভিদ সম্পর্কে জানতে পারে। কিন্তু এর প্রধান শর্ত হচ্ছে জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলে এমন কোনো কাজ করা যাবে না। যেহেতু বনাঞ্চলের একটি নির্দিষ্ট অংশকে ইকো পার্ক হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাই এটি বন্যপ্রাণীর চারণভূমি। এখানে আসলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির বানর এবং হনুমান। আমরা খুঁজে পেয়েছি ফেরিজ লিফ মানকি বা চশমা পরা হনুমানের একটি পরিবার। ফেরিজ লিফ মানকি বা চশমা পরা হনুমান বাংলাদেশের উত্তর পূর্বের বনাঞ্চলগুলোতে দেখতে পাওয়া যায়, যেমন সাতছড়ি জাতীয় উদ্যান, লাউছড়া জাতীয় উদ্যান এবং মাধবকুণ্ড ইকো পার্ক। বাংলাদেশ ছাড়াও ভারত এবং মায়ানমারে এই প্রজাতির বানর পাওয়া যায়। ফেরিজ লিফ মানকি মূলত ফলিভোর, ফলিয়েজ বা গাছের পাতা এদের সবচেয়ে পছন্দের খাবার, তাই এদের লিফ মানকি বলা হয়। কিন্তু গাছের পাতা ছাড়াও বিভিন্ন প্রকার ফল এবং ফলের বীজ ওরা খেয়ে থাকে। চোখের চারপাশে চশমা আকৃতির সাদা ছোপ থাকার কারণে এদের আরেক নাম স্পেকটাকল লেঙ্গুর বা বাংলায় চশমা পরা হনুমান। বন্যপ্রাণী আমাদের প্রাকৃতিক সম্পদ, এদের সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার। বন্যপ্রাণী দেখলে উচ্চস্বরে চিৎকার করা, তাদের ভয় দেখানো বা তাদের দিকে ঢিল ছড়া, এই সকল কাজ থেকে বিরত থাকুন। বাংলাদেশের উত্তর পূর্ব বা দক্ষিণ পূর্বের বন ছাড়া এই ব্যান্ডেড মার্কাস প্রজাপতিটি কিন্তু খুবই দুর্লভ, কিন্তু এটি মাধবকুণ্ডের সবচেয়ে কমন প্রজাপতির মধ্যে একটি। শুধু ব্যান্ডেড মার্কাস নয়, ডার্ক আর্কডিউকও এখানে অনেক কমন একটি প্রজাপতি। ফল এবং আচারের গন্ধে এরা মাতাল হয়ে আছে, এমনকি স্পর্শ করলে ওরা উড়ে যাচ্ছে না। ডার্ক আর্কডিউক এই বনে অনেক থাকলেও কমন আর্কডিউক বা লেক্সাস পার্ডালিস কিন্তু এই ফরেস্টে আমি পাইনি। কমন আর্কডিউক মূলত দক্ষিণ পূর্বের ফরেস্টগুলোতে বেশি পাওয়া যায়, যেমন কাপ্তাই জাতীয় উদ্যান। সালে প্রায় ২৬৭ একর জমি নিয়ে প্রতিষ্ঠিত এই ইকো পার্কের প্রধান আকর্ষণ মাধবকুণ্ড জলপ্রপাত। ইকো পার্কের মেইন গেট থেকে প্রায় ২০ মিনিট হাঁটলেই দেখা মিলবে কাঙ্ক্ষিত সেই মাধবকুণ্ড ফলসের। চলুন দেখে আসি অনিন্দ্য সুন্দর সেই মাধবকুণ্ড জলপ্রপাত। চারদিকে পাহাড় এবং অরণ্যে ঘেরা মাধবকুণ্ড জলপ্রপাত সিলেটের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটের একটি। পাথারিয়া পাহাড় থেকে নেমে আসা এই জলরাশি মাধবছড়া নামে প্রবাহিত হয়ে মিশেছে হাকালুকি হাওরে। এই বনের সকল প্রাণী এবং উদ্ভিদ এই জলরাশির উপর নির্ভরশীল। মাধবছড়াকে কেন্দ্র করে গড়ে উঠেছে আদিবাসী খাসিয়াদের গ্রাম। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন এই অরণ্যে ঘেরা পাহাড়ি ঝর্ণা এবং জনপদ দেখতে। আর আমরা এসেছি মাধবকুণ্ড তার মায়াবী অরণ্যে কী কী লুকিয়ে রেখেছে তা দেখতে। এই পাখিটির নাম সাদা টুপি পানগিরদি, ইংরেজিতে হোয়াইট ক্যাপড ওয়াটার রেডস্টার্ট।
পাহাড়ি ঝর্ণার আশেপাশেই এদের বাসস্থান। ঝিরির ছোট ছোট পোকামাকড়, পোকার লার্ভা এদের প্রধান খাবার। মাধবকুণ্ডে আসলে ঝর্ণার আশেপাশে পাথরই এদেরকে খুঁজে পাবেন, কিন্তু পর্যটকদের চিৎকার চেঁচামেচি এরা মোটেও পছন্দ করে না। তাই এদের নিশ্চিত দেখতে হলে চলে আসুন ভোরের প্রথম আলোয়। মাধবকুণ্ড জলপ্রপাতের সামনের পাথরগুলো প্রজাপতির জন্য দারুণ জায়গা। শত শত পর্যটক থাকা সত্ত্বেও প্রজাপতিরা নিরাপদে এখানে ঘুরে বেড়ায়। ঝর্ণা বা জলপ্রপাতের আশেপাশে প্রচুর প্রজাপতি থাকার মূল কারণ এর মাটি বা পাথরগুলো খনিজ লবণ সমৃদ্ধ, যা প্রজাপতিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত পুরুষ প্রজাপতিগুলো তাদের প্রবোসিস দিয়ে খনিজ লবণ সমৃদ্ধ পানি শুষে নেয়। প্রজাপতিদের এই আচরণকে বলা হয় মাড সিপিং বা মাড পাডলিং। মাধবকুণ্ড জলপ্রপাত দেখা শেষে আমরা এখন চলে এসেছি পরিকুণ্ড ট্রেলের প্রবেশপথে। বলতে পারেন মাধবকুণ্ডে আমার সবচেয়ে প্রিয় জায়গা এই পরিকুণ্ড ট্রেল। শ্রী শ্রী মাধবেশ্বরের যে মন্দির রয়েছে মাধবকুণ্ডে, তার ঠিক উল্টো দিকে মাধবছড়া পার হলেই দেখতে পাবেন এই ট্রেল। প্রবেশপথ থেকে প্রায় 10 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন পরিকুণ্ড ঝর্ণা বা পরিঝর্ণা। পরিঝর্ণাতে পানির প্রবাহ থাকে শুধু বর্ষাকালে, তাই এই ট্রেলটি বছরের বেশিরভাগ সময় শুকনো থাকে। কিন্তু পাথরের ফাঁক বেয়ে ঝরে আসা পানিতে ট্রেলটির একটি অংশ সবসময় ভেজা এবং স্বেচ্ছিতে থাকে, তাই পাথরের এই ট্রেলটি অত্যন্ত পিচ্ছিল। ট্রেলের দুপাশে পাহাড় আর গাছপালা, সেখান থেকে অসংখ্য প্রজাপতি মাডসিপিং করতে নেমে আসে এই পরিকুণ্ড ট্রেলে। প্রজাপতিরা আলো পছন্দ করলেও কিছু প্রজাপতি বিশ্রাম নেয় ছায়ায়, আবার কিছু প্রজাপতি শেড লাভিং, অর্থাৎ এরা সবসময় ছায়া থাকতে পছন্দ করে। আর পরিকুণ্ড ট্রেলে সবসময় থাকে আলো ছায়ার খেলা, তাই দিনের যে কোনো সময় আসলেও আপনারা দেখতে পাবেন প্রচুর প্রজাপতি। মাধবকুণ্ডে আসলে আপনারা যে ব্যাপারটি মিস করবেন না, তা হলো বনের মধ্যে নির্জন কোনো স্থানে বসে এক কাপ চা বা কফি খাওয়া। প্রকৃতির মধ্যে চা কফির মজা কেমন তা বলে বোঝানো সম্ভব নয়। সেজন্য ফরেস্টে আমি সবসময় ব্যাগে কফি ভর্তি ফ্লাস্ক রাখি। তবে আজকে শুধু কফি নয়, সাথে থাকছে ম্যাগি নুডলস। ইচ্ছা ছিল ছড়া থেকে চিংড়ি ধরে চিংড়ি নুডলস খাবো, কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার। তাছাড়া চিংড়ি ধরার মাস্টার শহীদ ভাই আজকে আমাদের সাথে নেই। যাই হোক, চলুন আমাদের পরিকুণ্ড ট্রেলের কিচেনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। নুডলস রান্না এবং কফি তৈরির সকল উপাদান আমাদের সাথেই আছে। পোর্টেবল গ্যাস স্টোভ উইথ বিউটেন কার্ট্রিজ, ফোল্ডেবল ইউটেন্সিলস, তেল, লবণ, নুডলস, কফি, সুগার, পেঁয়াজ, মরিচ সব কিছু। প্রথমেই আমরা কফির জন্য পানি গরম করে ফ্লাস্কে সংরক্ষণ করব, তারপর হবে নুডলস রান্না। রান্নাবান্না চললেও প্রজাপতি খোঁজা কিন্তু বন্ধ নেই। সবাই হন্যে হয়ে খুঁজছে ন্যাপটিস সিউডোভিকাসি বা ফলস ডিঞ্জি সেলার। ডিঞ্জিস সেলের মতো দেখতে, কিন্তু 4 রিং অ্যাপেক্স প্রমিনেন্ট হোয়াইট হলে তবেই হবে ফলস ডিঞ্জি সেলার।
কলা পাতাতে কমে গেছে বুঝলি একটুতে ফিরে যাচ্ছে আচ্ছা লেট মি হ্যান্ডেল দ্যাট ভাই ভাই কলা পাতাতে ব্যানানা স্কিপারের ডিম থাকবে ভাই, ক্যাটার পিলারও থাকতে পারে। সবাই খেলে আমার ডাকে কেন আমার কাছে কালো কালো গুলা কি সুকান চিলি আরেকটু লবণ লাগবে। যাই হোক আমি তার আগে কয়বার ডাকছি, একবারও উঠে না। যেটা রাখার কথা ছিল ওইটাই পড়ে গেল ভাই এটা ধরেন ওটা তো খাওয়া যাবে। না ওটা রাখা যাবে না কোথাও ভাই দাঁড়ান রোলিং আমার উঠতে রোলি খেয়ে আমাদের ছেলে চলে যাবে। ওকে ওকে টাইগার পামফ্লাই খুবই রেয়ার একটি প্রজাপতি, কিন্তু পরিকুণ্ডে কমন। খাসিয়াদের গ্রামে অনেক সুপারি গাছ আছে, তাই বনো পামের পরিমাণ কমে গেলেও সুপারি গাছ থাকায় এদের হোস্টপ্ল্যান্টের অভাব হচ্ছে না। বনের মধ্যে কফি খেতে খেতে টাইগার পামফ্লাই দেখার সৌভাগ্য কতজনের হয়। এখন সকাল 11টা, রোদ বাড়ছে, সাথে বাড়ছে বনের তাপমাত্রা। রোদের সাথে প্রজাপতির একটি গভীর সম্পর্ক রয়েছে। যেখানেই সূর্যালোক সেখানেই প্রজাপতি। বৃষ্টি বা কুয়াশা থাকলে প্রজাপতি খুঁজে পাবেন না, পাতার নিচে উল্টা হয়ে ঝুলে থাকে। বাইরের তাপমাত্রা না বাড়লে সে ওভাবেই থাকবে, আর আপনার দিনটি হবে প্রজাপতি শূন্য। এভাবে অনেক দিন কেটেছে আমার। আবার যদি আপনি হোস্ট প্ল্যান্টের আশেপাশে থাকেন তাহলে সেই প্রজাপতি পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। প্রজাপতিদের অল্প হলেও খাবার প্রয়োজন হয়, যেমন ফুলের মধু। সেই ফুলের মধু বা নেকটার নিতে তার অবশ্যই যাবে দিনের কোনো না কোনো সময়ে। তাই আপনি যদি সেই বনো ফুলের আশেপাশে থাকেন তাহলে প্রবল সম্ভাবনা যে আপনি তার একটি ভালো ছবি পাবেন। আবার ক্যারাক্সাস গণের প্রজাপতিরা যেমন কমন নবাব, জুয়েল নবাব, টনি রাজা, এদের ফুলের মধু খাবার খুব একটা শখ নেই। এদের দেখবেন বিচিত্র সব জায়গাতে, যেমন পাখির বিষ্ঠা, অ্যানিম্যালস, ক্যাট অর ক্যারকাস, মানে কোনো স্তন্যপায়ী প্রাণীর মল বা মৃতদেহের ওপর। এইসব পচাগুলো বস্তুতে ওরা বেশি থাকে। সামনের জায়গাটিতে বেশ কিছু প্রজাপতি অরোরি করছে, চলুন দেখে আসি কি কি প্রজাপতি আছে সেখানে। আর এখানে সুপার কমন
ছায়ায় থাকতে পছন্দ করে এমন একটি প্রজাপতি কমন ব্যাটউইং। এরই জাত ভাই লেসার ব্যাটউইং দেখতে একই রকম বলে আলাদা করা কঠিন। দিনের প্রথম অর্ধে এরা উড়ে বেড়ায়, তখন এদের ছবি তোলা অত্যন্ত কষ্টকর। কিন্তু দুপুরে অবশ্যই এরা অপেক্ষাকৃত অন্ধকার এবং ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেবে, তখনই এদের ছবি তোলার উত্তম সময়, কারণ তখন গায়ে না উঠে পড়লে ওরা উড়বে না। হিস্টিয়া ফ্ল্যাবেলিকর্নিস বা ব্যাটউইং জুয়েল মথ নামে একটি মথ আছে, যা উড়ন্ত অবস্থায় দেখতে একদম কমন ব্যাটউইং প্রজাপতির মতন। এই বনে এই মথ পাওয়া যায়, সুতরাং আপনাকে খুব সহজেই বিভ্রান্ত করতে পারে এই মথ। প্রজাপতি ছাড়াও আশেপাশের ঝোপঝাড়ে দেখা মিলবে স্নোই ব্রাউড ফ্লাইক্যাচার, ব্লু থ্রোটেড ফ্লাইক্যাচার সহ আরও অনেক পাখি। আজ আমি আপনাদের একটি প্রজাপতির গল্প শোনাবো, যা প্রায় ৬৮ বছর পর বাংলাদেশে খুঁজে পাওয়া গেল। ঘটনার শুরু ২০২২ সালের নভেম্বরে। আমি একটি গ্রিন অগলু খুঁজে পাই। উল্লেখ্য, গ্রিন অগলু এর পুরুষ প্রজাতির উপরের পাখা ব্র্যাসি গ্রিন, ভুল করার মতন নয়, অন্য সকল অগলু থেকে আলাদা। কিন্তু আন্ডারউইংয়ে সাদা সাদা ছোপ থাকায় সন্দেহ থেকে যায়। আমি অনেক কষ্ট করে আপার উইংসের ছবিও তুলে রাখলাম। পরবর্তীতে ইভান্সের বই খুলে সিদ্ধান্তে আসলাম এটি আরহপালা হেলেনোর বা ডোহার্টিস গ্রিন অগলু। কিন্তু ডোহার্টিস গ্রিন অগলু হবার দ্বিতীয় শর্ত, আপার ফোরিং অ্যাপেক্স বর্ডার ইজ নট গ্রেটার দেন 0.5 মিলিমিটার, অর্থাৎ অ্যাপেক্স বর্ডারটি খুবই সরু হবে। আমার স্পেসিমেনের অ্যাপেক্সের অংশটুকুর স্কেল ক্ষয়ে যাওয়া ছিল, তাই কনফিউশন থেকেই গেল। সেদিন থেকে অপেক্ষায় ছিলাম কবে আপার ভিউ এবং আন্ডার ভিউয়ের কম্বিনেশন পাবো। অবশেষে পরিকুণ্ডে এসে সেই আফসোস দূর হলো, আমরা পেয়ে গেলাম ইভান্সের উল্লেখ করা ডোহার্টিস গ্রিন অগলু। বাংলাদেশ থেকে বেশ কয়েকটি নতুন প্রজাপতি খুঁজে পেলেও এই রিডিসকভারি আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে প্রজাপতির ছবি তুলতে। ভাবতে এমন লাগে যে ৬৮ বছর এই প্রজাপতির কথা কেউ ভাবেনি বা খুঁজে পায়নি, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম এটি এখানেই ছিল, হয়তোবা এখানেই থেকে যাবে। সাউন্ড ইফেক্ট দাও। পরিকুণ্ডে আসলে আপনারা যে প্রজাপতি অবশ্যই পাবেন তা হলো স্পটেড জেস্টার। এমন কোনো মৌসুম নেই যে আমরা পাইনি, এবার আরও এক ধাপ বেশিই পেলাম। স্পটেড জেস্টারের পিউপা থেকে অ্যাডাল্ট বাটারফ্লাই বের হচ্ছে, এমন একটি বিরল দৃশ্যের সাক্ষী হলাম আমরা। এখন বেলা ১টা। পরিকুণ্ডের জন্য বরাদ্দ আমাদের সময় শেষ। পরিকুণ্ড ঝর্ণা বা পরিঝর্ণার আসল রূপ দেখতে হলে আসতে হবে ভরা বর্ষায়। হয়তোবা কোনো এক বর্ষায় আমরা আবারও চলে আসব। আজ এই পর্যন্তই, বিদায় পরিঝর্ণা। পরিকুণ্ড ট্রেল থেকে আমরা চলে আসলাম মাধবছড়ায়। মাধবকুণ্ড জলপ্রপাতের পানির প্রবাহ থেকে এই ছড়ার সৃষ্টি। ছড়ার তলদেশ বালি আর নুড়ি পাথরের তৈরি, আর চারপাশে বড় বড় পাথরের বোল্ডার। এই ছড়ায় পানির প্রবাহ থাকে সারা বছর।
প্রথমেই আমরা ক্যাবেজ হোয়াইট প্রজাপতি খুঁজে পেলাম। এর হোস্ট প্ল্যান্ট সিসিমব্রিয়াম বা ওয়াইল্ড মাস্টার্ড প্ল্যান্টের ডিম দিচ্ছিল। আমরা 2টি ডিম শনাক্ত করতে সক্ষম হলাম। এরপর আমরা একে একে খুঁজে পেলাম পেল হেজ ব্লু, স্মল গ্রিন আউলেট, টাইগার পাম ফ্লাই যেটি খুব কমন এখানে, ব্ল্যাক ভেইন সার্জেন্ট, গ্রে ব্যারন এটি খুব রেয়ার একটি বাটারফ্লাই, ব্যান্ডেড মার্কাস খুবই কমন এখানে, নেপটিস নাটা আদিপালা। নোট দ্য ন্যারো মার্কিংস অফ দিস নর্থ ইস্টার্ন সাবস্পিসিস আদিপালা। হালপে ওকমা এর জেনেটিলিয়া স্টাডি খুবই প্রয়োজন। ইয়েলো পেন্সি ভেরি কমন। পার্পল অ্যান্ড গোল্ড ফ্লিটার খুবই রেয়ার একটি প্রজাপতি, বাংলাদেশে মাত্র 2টি রেকর্ড আছে এটির, পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে একটি রেয়ার প্রজাপতি। স্পটেড জেস্টার কমন ইন মাধবকুণ্ড, কার্টেসন কমন ইন উইন্টার, ব্ল্যাক প্রিন্স কমন, কপার ফ্ল্যাশ কমন, সিলভার স্ট্রিক ব্লু রেয়ার ইন মাধবকুণ্ড, ডট ডিশ সার্জেন্ট কমন ইন মাধবকুণ্ড, ব্ল্যাক রাজা ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড, ক্রুজার রেয়ার ইন মাধবকুণ্ড, কমন ইম্পেরিয়াল ভেরি কমন। খুবই ইন্টারেস্টিং স্পেসিমেন এটি ধরা হচ্ছে জেনেটিক অ্যাবারেশন অফ স্লেট ফ্ল্যাশ। পিকক পেন্সি ভেরি কমন, নাইট ভেরি কমন, নেপটিস এসপি প্রবাবলি নাটা, কমন ইয়েমেন ফিমেল, কমন ইয়েমেন মেল, স্টাফ সার্জেন্ট কমন, স্টাডেড সার্জেন্ট আনকমন। সিলভার রয়্যাল এর 3টি রেকর্ড রয়েছে মাধবকুণ্ডে। আপনারা এতক্ষণ যে প্রজাপতিগুলো দেখলেন সবই কিন্তু পাথরের উপর তোলা, তাই এই পাথরগুলোর উপর নজর রাখলে অনেক রেয়ার এবং আনকমন প্রজাপতি পেয়ে যাবেন, তাতে কোনো সন্দেহ নেই। মাধবকুণ্ডে এই মৌসুমে ডমিনেন্ট নেকটার প্ল্যান্ট হিসেবে সবচেয়ে বেশি যে ফুল ফুটেছে তার মধ্যে রামবাসক এবং ভাটফুল অন্যতম। এই ফুলগুলোর মধ্য খেতে আসে গ্রেট মর্মন, প্যারিস পিকক, কমন বার্ডউইং এই ধরনের সোয়ালোটেল জাতীয় প্রজাপতিগুলো। পাখির মধ্যে আসে ক্রিমসন সানবার্ড বা সিঁদুরে মৌটুসি। প্রতিদিন সকাল বিকালে নিয়ম করে ফুলের মধু খেতে আসে এই ক্রিমসন সানবার্ড। আমার টিমের মেম্বাররা সবাই সিঁদুরে মৌটুসির ছবি তোলাতে ব্যস্ত। সময় দিলে এই অদ্ভুত সুন্দর পাখির ছবি তোলা যায় রামবাসক ফুলে। মাধবকুণ্ডে লেসার জেব্রা এবং গ্রেটার জেব্রা দুটি পাওয়া যায় এবং দুটি আলাদা করাও সহজ। গ্রেটার জেব্রাতে আন্ডার হাইন্ডউইংয়ে প্রমিনেন্ট ইয়েলো টর্নাল স্পট থাকবে, কিন্তু লেসার জেব্রাতে থাকবে না। থাকলে খুব ইনডিস্টিংক্ট হবে, প্রমিনেন্ট নয়। এই ভ্যাগ্রেন্ট প্রজাপতিটি একটি মনোটাইপিক জেনাসের অন্তর্গত, অর্থাৎ এই জেনাসে একটি মাত্র প্রজাপতি রয়েছে। এর সায়েন্টিফিক নাম ভ্যাগ্রেন্স এজিস্টা। মাধবছড়ার পাশে ভেজা মাটিতে প্রজাপতিদের কলোনি বসেছে। কয়েকটি মিশ্র প্রজাতির বাটারফ্লাই কলোনি এটি। এখানে রয়েছে চেইনসর টেল, প্লেইন পাফিন, কমন অ্যালবাট্রস, হিল গ্রাসিয়েলো অ্যান্ড 3 স্পট গ্রাসিয়েলো। এখানে কিন্তু সব পুরুষ প্রজাপতি। এরা সবাই মাটি থেকে এসেনশিয়াল মিনারেল এবং অ্যামিনো অ্যাসিড প্রসেসের মাধ্যমে শুষে নিচ্ছে। এই উপাদানগুলো প্রজননের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পুরুষ প্রজাপতি স্পার্মেটোফোরের সাথে এই সকল উপাদান স্ত্রী প্রজাপতিতে স্থানান্তরিত করে। এতে ডিমের সুরক্ষা এবং ডিম থেকে মেটামরফোসিসের মাধ্যমে অ্যাডাল্ট বাটারফ্লাই হওয়ার সাকসেস রেট বেড়ে যায়। অনেক সময় শুধু গ্রাসিয়েলো কলোনি পাবেন, সেখানে হিল গ্রাসিয়েলো অবশ্যই চেক করবেন। 2 spots on UNF cell এবং স্পেস 7-এর বেজে ওয়েল ডিফাইন্ড প্রমিনেন্ট ব্ল্যাক স্পট উইল আইডেন্টিফাই হিল গ্রাসিয়েলো অর ইউরেমা সাইমোলাট্রিক্স।
মাধবকুণ্ডে যত স্কিঙ্ক রয়েছে তার বেশিরভাগই কিল্ড গ্রাস স্কিঙ্ক। মাধবকুণ্ড যদি প্রজাপতির স্বর্গ হয় তাহলে প্রজাপতির নরক এই কিল্ড গ্রাস স্কিঙ্ক। মাঠপাডলিং করছে এরকম সকল প্রজাপতির জন্য গ্রাস স্কিঙ্ক সবচেয়ে ডেঞ্জারাস প্রিডেটর। স্কিঙ্করা খুবই নিঃশব্দে চলাচল করতে পারে, এমনকি কোনো ধরনের কম্পন সৃষ্টি না করেই। তাদের আরেকটি অস্ত্র হলো প্রখর দৃষ্টিশক্তি। অনেক দূর থেকে তারা শিকারকে শনাক্ত করে। স্কিঙ্করা অ্যাম্বুশ হান্টার, পাথরের ফাঁকে লুকিয়ে থাকে, যখনই শিকার কাছে আসে তখনই ঝাঁপিয়ে পড়ে। স্কিঙ্করা অমনিভোরাস, অর্থাৎ তারা সব খায়, প্রজাপতি, পোকা, কেঁচো, এমনকি পিঁপড়াও। এদের প্রায়ই ঝিরির পাশে ঘুরতে দেখা যায়। এদের ঘ্রাণ শক্তিও খুব প্রখর। বালির সঙ্গে এরা বুঝতে পারে নিচে কোনো খাবার লুকিয়ে আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, পাথরের কারণেই বলতেছি। দেখতেন ভাই, আমার ক্যামেরাটা ধরে না যে মালটা লাইফার খাইলো নাকি? রেড স্পট ডিউক ডিপ খাইয়া নিছে বোকা চোদা। আপনি দেখতে পাবেন। লাইফার গুলো মনে এরাই খাইতে। কিল গ্রাস কিঙ্ক অবশেষে একটি রেড স্পট ডিউক ধরেছে। এটি একটি বড় প্রজাপতি, কিন্তু গ্রাস কিঙ্কের সাথে কখনোই এটি পেরে উঠবে না। ওয়ান ডেডলি বাইট অন দ্য হেড ইজ ইনাফ ফর এ বাটারফ্লাই। স্কিঙ্করা কিন্তু সব প্রজাপতি খেতে পারে না। রেড স্পট ডিউকের মতো সব প্রজাপতি কিন্তু সুস্বাদু নয়। কিছু প্রজাতি খুবই বাজে গন্ধযুক্ত, সেজন্য প্রিডেটররা তাদের কখনো অ্যাটাক করে না। যেমন কমন রোজ, কমন ক্রো, স্ট্রাইপ টাইগার, ব্লু টাইগার। তারা যখন থ্রেটেন্ড ফিল করে তখন তাদের সেন্ট গ্ল্যান্ড থেকে পাঞ্জেন্ট কেমিক্যাল নিঃসরণ হয়। এটি একটি ডিফেন্স মেকানিজম, যার কারণে প্রিডেটরদের কাছ থেকে তারা রক্ষা পায়, যেমন পাখি, ব্যাং, স্কিঙ্ক। কিছু প্রজাপতি এই কৌশলকে নকল করে শিকারী প্রাণী থেকে রক্ষা পায়, যেমন ফিমেল কমন মর্মন, যেটি টক্সিক নয়, কিন্তু এটি দেখতে কমন রোজের মতো, যেটি একই সাথে প্রিডেটরদের জন্য টক্সিক এবং খাবার অযোগ্য। ফলে পাখি বা স্কিঙ্ক কখনোই হার্মলেস কমন মর্মনকে আক্রমণ করে না। এই ধরনের মিমিক্রিকে বলা হয় বাতিসিয়ান মিমিক্রি। কিন্তু রেড স্পট ডিউক এই ধরনের কোনো মিমিক্রি ফলো করে না। আবার তাদের ডিফেন্সের জন্য শরীরে পাঞ্জেন্ট কোনো কেমিক্যালও নেই। তাদের একমাত্র ডিফেন্স তাদের স্ট্রং ফ্লাইট এবং স্টেলথ এবিলিটি, যেটি মূলত তাদেরকে পাখির আক্রমণ থেকে উড়ে যেতে সাহায্য করে। কিন্তু স্কিঙ্কের অ্যাম্বুশ হান্ট থেকে রেড স্পট ডিউক রক্ষা পায়নি। শুধু স্কিঙ্ক নয়, এই স্কিটারিং ফ্রগও খুবই দক্ষ অ্যাম্বুশ হান্টার। বাট নট লাকি ফর দিস টাইম। স্কিটারিং ফ্রগ নিজেই শিকারে পরিণত হলো বিন্দি কিলব্যাকের। এটাই প্রকৃতির নিয়ম। ইউ হ্যাভ টু বি ফিটেস্ট ইফ ইউ ওয়ান্ট টু সার্ভাইভ ইন এ রেইন ফরেস্ট লাইক দিস। দুপুর গড়িয়ে বিকেল নেমে এলো। প্রজাপতিরা কমতে শুরু করেছে। মাধব ছড়া এখন পাখিদের দখলে। সারাদিনের ক্লান্তি এই ছড়ার পানিতে গোসল করে পাখিরা ধুয়ে মুছে নেবে। তারপর সন্ধ্যায় কোনো এক গাছের ডালে আশ্রয় নেবে, অনিশ্চিত এক ভোরের অপেক্ষায়। বাংলাদেশে যে 6 প্রজাতির মুনিয়া পাওয়া যায় তার মধ্যে হোয়াইট রাম্পড মুনিয়া একটি। এদের প্রধান খাবার শস্য, পাকা ধান বা গমের খেতে এদের বেশি পাওয়া যায়। অনেক অসাধু শিকারী মুনিয়া ধরে বিক্রি করে পোষা পাখি হিসেবে। মনে রাখবেন, এরা বাংলাদেশের বন্যপ্রাণী আইনে সংরক্ষিত। এদের ধরা, খাওয়া, বিক্রি করা বা খাঁচায় বন্দি করা আইনত দণ্ডনীয় অপরাধ। হিল ব্লু ফ্লাইক্যাচার বাংলাদেশের স্থায়ী আবাসিক পাখি। মূলত বাংলাদেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বের পাহাড়ি বনে এদের দেখা যায়। এদের পুরুষ পাখিটির ডানার উপরিভাগ নীল রঙের, কিন্তু স্ত্রী পাখিটির মাথা এবং ডানার উপরিভাগ বাদামি, যা এদেরকে টিকেলস ফ্লাইক্যাচারের স্ত্রী পাখি থেকে আলাদা করে। আবার এদের বুকের কমলা রং পেটের দুপাশ অর্থাৎ ফ্ল্যাঙ্ক পর্যন্ত বিস্তৃত থাকে, যা একে ব্লু থ্রোটেড ফ্লাইক্যাচারের ফিমেল থেকে আলাদা করে। হিল ব্লু ফ্লাইক্যাচারের মতন পেল চিন ফ্লাইক্যাচারও এই বনের স্থায়ী আবাসিক পাখি। গ্রেইশ ক্রাউন অ্যান্ড কভার্ড, প্রমিনেন্ট আই রিং এবং গলায় ওয়েল ডিফাইন্ড ক্রিম কালার এই পাখি চিনতে সাহায্য করে। কিন্তু এই টাইগার ফ্লাইক্যাচার এখানকার স্থায়ী আবাসিক পাখি নয়, উইন্টার মাইগ্রেন্ট। সুদূর সাইবেরিয়া থেকে প্রায় 4500 মাইল পথ পাড়ি দিয়ে এখানে এসেছে।
এগুলো ছাড়াও বনের আরও কিছু আবাসিক পাখি আমাদের চোখে পড়ল, যেমন গ্রেবেলিড টেসিয়া, পাফ থ্রোটেড বাবলার, ডার্ক নেক টেইলর বার্ড এবং ব্লু থ্রোটেড ফ্লাইক্যাচার। পাহাড়ের সন্ধ্যা নামে হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই পাখিরা কিচিরমিচির করে ফিরে যায় গহীন অরণ্যে তাদের নিরাপদ আশ্রয়ে। আর এখন সময় আসছে নিশিবক, পেঁচা আর এশিয়ান স্মল ক্লড অটারদের। কিছুক্ষণ পর হয়তো তারা এই ঝিরিতেই ছোট ছোট মাছ ধরবে। মাধবকুণ্ডের প্রকৃতি ও জীবজগৎ গতিশীল। প্রকৃতি তার নিজ খেয়ালে গড়ে তুলেছে এই বন। এখানে একদিকে যেমন আছে জীবনের বিকাশ, আর একদিকে প্রতি মুহূর্তে টিকে থাকার লড়াই। প্রতি বছর বন উজাড়ে প্রাণীকুলের জীবন সংকটাপন্ন। এই শিশু চশমা পড়া হনুমানের হয়তো সেই নিষ্ঠুর জীবনের সাথে এখনো পরিচয় হয়নি। সে এখনো জানে না যে তারা একটি বিপন্ন প্রজাতির হনুমান। দিনের অভিযান শেষে আমরা এখন ক্লান্ত, তাই ডাকবাংলোতে কিছু সময় বিশ্রাম নিয়ে শুরু হবে রাতের অভিযান। রাতের মাধবকুণ্ড সম্পূর্ণ আলাদা। সন্ধ্যার পর বের হয়ে আসে উড়ন্ত কাঠবিড়ালি, গন্ধগোকুল, তক্ষক, আরও কত কি। সে পর্যন্ত বাটারফ্লাই নাট চ্যানেলের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের সমর্থন আমাদের অনুপ্রেরণা। এখন রাত 10টা। আমরা চলে এসেছি মাধবকুণ্ড ইকো পার্কের ভিতরে। আমাদের রাতের অভিযানের নাম অপারেশন নাইট ওয়াচ, এবং আমাদের আজকের প্রধান আকর্ষণ মাধবকুণ্ডের সবচেয়ে ইলুসিভ প্রাইমেট, দ্য বেঙ্গল স্লো লরিস বা লজ্জাপতি বানর। বাংলাদেশে যত প্রজাতির বানর পাওয়া যায় তার মধ্যে একমাত্র নিশাচর এই বেঙ্গল স্লো লরিস। বাংলাদেশের চট্টগ্রাম এবং সিলেটের চিরসবুজ বনে এদের বসবাস। আধার রাতের এই বানর দিনের আলো সহ্য করতে পারে না। 2 হাত ও পায়ের মাঝে মুখ লুকিয়ে ঘুমায় বলে এদের নাম লজ্জাপতি বানর। ত্রিপুরা এবং খাসিয়ারা এদেরকে খাবরাং বলে ডাকে। এদের প্রধান খাবার গাছের রস, আঠা, গাছের ছাল, পাকা ফল, ফুলের রেণু, মাঝে মাঝে পোকামাকড়, কখনো কখনো ছোট ছোট গিরগিটি বা ব্যাঙ। এরা নির্দিষ্ট প্রজাতির কিছু গাছের ডাল কামড়ে রাখে, পরবর্তীতে আঠা বা রস বের হলে সেগুলো খায়। লজ্জাপতি বানর নিরীহ প্রকৃতির, কিন্তু এরা বাংলাদেশের একমাত্র বিষধর প্রজাতির বানর। এদের কনুয়ে বিষের থলি আছে। শত্রুর আক্রমণে পড়লে থলি থেকে মুখে বিষ নিয়ে কামড়ে দেয়। বানর প্রজাতির হলেও এরা খুবই ধীরে চলাচল করে, এজন্য এদের নাম স্লো লরিস। একসময় মধুপুরের শালবন এই লজ্জাপতি বানরের আবাসস্থল ছিল, কিন্তু নির্বিচারে গাছ কেটে ফেলা, পোষা প্রাণী হিসেবে ধরে নিয়ে যাওয়া, মেরে ফেলা, এসব কারণে মধুপুর বনে লজ্জাপতি বানর আর নেই বললেই চলে। পার্টি কালার্ড ফ্লাইং স্কোয়ারেল, এটি একটি উড়ন্ত নিশাচর কাঠবিড়ালি। বাংলাদেশে বিশেষ করে সিলেট, চট্টগ্রাম এবং বান্দরবানের পাহাড়ি বনে এদের দেখা মেলে। উড়ন্ত কাঠবিড়ালি যদিও উড়ে না, তবে গাছ থেকে গাছে গ্লাইড করতে পারে, মানে বাতাসে ভেসে যেতে পারে। এদের দেহের 2 পাশে প্যাটাগিয়াম নামে ত্বকের এক ধরনের ঝিল্লি থাকে, যা হাত থেকে পা পর্যন্ত প্রসারিত। উঁচু গাছের ডাল থেকে ঝাঁপ দিলে এই ঝিল্লি ঝুলে যায়, আর এরা 20 থেকে 30 মিটার পর্যন্ত গ্লাইড করতে পারে। পার্টি কালার্ড ফ্লাইং স্কোয়ারেল ছাড়াও আরেক ধরনের উড়ন্ত কাঠবিড়ালি বাংলাদেশের পার্বত্য অঞ্চলে দেখা যায়। নাম লাল উড়ন্ত কাঠবিড়ালি বা রেড জায়ান্ট ফ্লাইং স্কোয়ারেল। সম্প্রতি খাগড়াছড়ি এবং কক্সবাজারের পাহাড়ি বনে এদের দেখা গেছে। মাধবকুণ্ডে পাওয়া যায় অ্যামাগ্রেস ফরেস্ট লিজার্ড। চোখের উপরে স্পাইন দেখে এদের গার্ডেন লিজার্ড থেকে আলাদা করা যায়। তাছাড়াও আছে তক্ষক বা টোকে গেকো। মাধবকুণ্ডে বেশ কয়েক প্রজাতির ব্যাঙ চোখে পড়েছে। তার মধ্যে এশিয়ান পেইন্টেড ফ্রগ, কমন ট্রি ফ্রগ এবং সবচেয়ে উল্লেখযোগ্য সিলেট লিটার ফ্রগ। 2021 সালে বাংলাদেশের ফ্রগ স্পেশালিস্ট হাসান আল রাজি এবং মার্জান মারিয়া গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন এই সিলেট লিটার ফ্রগ স্মিথ লিটার ফ্রগ থেকে আলাদা, এবং এর মাধ্যমে পৃথিবী ল্যাপ্টোব্রাকিয়াম গণের একটি নতুন ব্যাঙ খুঁজে পেল। এবং সবশেষে মাধবকুণ্ড ঝর্ণার পাশে পাথরের খাঁজে খুঁজে পেলাম বিরল প্রজাতির একটি পাখি, দ্য ব্লু হুইসলিং থ্রাশ। নীল পালকের এই পাখির সৌন্দর্য দেখার পর আজকের নাইট ওয়াচের এখানেই সমাপ্তি টানলাম আমরা। নাইট ওয়াচ শেষে আমরা চলে আসলাম জসিম ভাইয়ের চায়ের দোকানে। এখানে চুলায় রান্না হবে, তারপর খাওয়া দাওয়া। মেনু হিসেবে থাকবে খিচুড়ি আর মুরগির মাংস। আমি আর নাইম ভাই সন্ধ্যার পর মাধবকুণ্ডের লক্ষ্মীছড়া বাজার থেকে মুরগি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসি।
রাতের বেলা এভাবে পিকনিক করে খাওয়া, তাও আবার মাধবকুণ্ডে, এই লোভ আমরা সামলাতে পারিনি। এখন রাত 1টা, আকাশে পূর্ণিমার আলো আর চারদিকে ঝিঝি আর ব্যাং ডাকা নীরবতা। মাধবকুণ্ডে আমরা 4 জন ছাড়া আর কোনো জনমানব নেই। যদিও অনেক হাসি ঠাট্টার মাধ্যমে আমাদের সময় কাটছিল, কিন্তু চারদিকে একটা গমট পরিবেশ, ভয়ঙ্কর কিছু একটা ঘটবে এমন একটা আশঙ্কা কাজ করছিল সবার মনে। কিন্তু কিসের ভয়? একদিনে 100-এরও বেশি প্রজাপতি স্পেসিস পাওয়ার আনন্দকে ছাপিয়ে এক অজানা ভয় কাজ করছে সবার মনে। যাই হোক, সেই ভয় দূর করার জন্য আমরা আবারও গল্পগুজবে মেতে থাকার চেষ্টা করছি। আমরা রান্না করতে এসে দেখতে কি গান করতেছি। লরিসের ছবি তুলতে যে খিচুড়িতে পরে লবণ দেওয়া যাবে। তারপরে বলে দেবে। হ্যাঁ হয়ে গেলে ওটা এইদিকে আর এটা ওইদিকে দিয়ে দিলে হয়ে যাবে। এটা একটু আর 2-3 মিনিট রাখি। আমাদের খিচুড়ি আর মুরগি রান্না শেষ, কিন্তু হঠাৎ পূর্ণিমার চাঁদ কখন হারিয়ে গেল তা বুঝে ওঠার আগেই শুরু হলো ঝড়। একসময় মনে হলো আমরা কোনো একটি টর্নেডোর মাঝখানে আছি। এখান থেকে বেরিয়ে আমরা হোটেল রুমে চলে যাব, তারও কোনো সময় নেই। আর যেখানে আছি সেটা একটা চালা ঘর মাত্র, যে কোনো মুহূর্তে তা উড়ে যেতে পারে। কোনো মতে আমরা খাবারগুলো ঢেকে আল্লাহর নাম নিতে থাকলাম, যিনি সকল বিপদের পরিত্রাণকারী। প্রায় আধা ঘন্টা পর মনে হলো ঝড়ো হাওয়ার কেন্দ্র অন্যদিকে চলে গেছে, এখন আমরা নিরাপদ। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি ছিল বজ্রপাত। আমাদের সামনে ছড়ার ওপাশেই একটি গাছে বজ্রপাত হলো। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি বজ্র আমাদের ওপর পড়ে। যাই হোক, মহান আল্লাহর কৃপায় আমরা এই যাত্রায় বেঁচে গেলাম। কিন্তু মাধবকুণ্ডের খাসিয়াপুঞ্জি এবং অন্যান্য গ্রামগুলোতে নিশ্চয়ই অনেক ক্ষতি হয়েছে, এবং বন্যপ্রাণীরা কত সংগ্রাম করে বেঁচে থাকে বন পরিবেশে, তাই ভাবছি। এখন রাত 3টা বাজে, আমাদের তাড়াতাড়ি খাওয়া শেষ করে ফিরে যেতে হবে হোটেল রুমে। তাই দেরি না করে আমরা খাবার পর্ব শুরু করলাম। শেষ কবে ভাত জাতীয় খাবার খেয়েছি মনে নেই, তাই প্রচণ্ড ক্ষুধার্ত আমরা। হাই নেম ব্রো। মুরগি আছে ওটা? কোথায় মুরগি? মুরগি মুরগি টাডা। খিচুড়ি, মুরগি আর সালাদ দিয়ে যে খাবারটি খেলাম, তাও আবার এক ভয়ঙ্কর ঝড়ো রাতে, তা আমরা কখনো ভুলতে পারবো না। এই ভিডিওতে আমার কাঁচা হাতে সেই পরিবেশ হয়তো ফুটিয়ে তোলা সম্ভব হয়নি, কিন্তু আমাদের মনের কোনো একটি স্থানে এই রাতের কথা অবশ্যই আশ্রয় পাবে। হয়তো আজ থেকে বহু বছর পর যখন এই ভিডিও দেখব, তখন ফিরে যাব হারানো সেই দিনটিতে, যেদিন মাধবকুণ্ডে দেখেছি একদিনে 100-এরও বেশি প্রজাতির বাটারফ্লাই, দেখেছি বিন্দি কিলবেকের মতো বিরল প্রজাতির সাপ, দেখেছি বেঙ্গল স্লো লরিস, দেখেছি মাধবকুণ্ডের জ্যোৎস্নার কোমলতা, আর তার বিপরীতে এই ভয়ানক ঝড়রাত্রি। বিদায় মাধবকুণ্ড, বিদায় সবাইকে। দেখা হবে আবারও গহীন কোনো পাহাড়ি বনে। নতুন সব প্রজাপতির ছবি দেখতে বাটারফ্লাই নার্ড চ্যানেলের সাথেই থাকুন।